রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি, জানালেন তারেক রহমান। দলের প্রতি জনগণের আস্থা ধরে রাখা নির্দেশ। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো অনেকটাই কঠিন, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। আগামী বছরই দেখা যেতে পারে নির্বাচিত সরকার। পলাতক খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি সার্জিসের। চট্টগ্রামের ১১৫ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। এবং চট্টগ্রাম ইপিজেডে কার্টুন ফ্যাক্টরিতে আগুন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী ২ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে। গাজীপুরে পড়ল লেপ তোশকের দোকান। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায় বিএনপি, এমনটাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য অর্জনে দলের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার ফরিদপুর উপজেলা কমপ্লেক্স হলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় কর্মশালা আয়োজন করে বিএনপি। সকল অঙ্গ সংগঠন আমাদেরকে সহযোগিতা করে আসছেন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। আমরা যেন সেই শহীদ এবং গুম পরিবার যারা জীবন দিয়েছে তাদের কথা যেন একটু হলেও স্মরণ করি। তাহলে এই দল পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়বাদী দল বীরের মতোই কিন্তু বাংলাদেশের মাটিতে থাকবে। বন্ধুরা আমার, কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? জানান রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে বিএনপি। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। সেটি কি জবাবদিহিতা? শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে? শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে? শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে? নো, জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। ৩১ দফার সংস্কার ভাবনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের তৃণমূলে ছড়িয়ে পড়ার আহ্বানও জানান তারেক রহমান। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা, দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। আজকে আপনারা যা এখানে শিখে গেলেন, আজকে আপনারা যা জেনে গেলেন, এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন, একই সাথে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে, দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেকটাই কঠিন, এমনটাই জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আগামী বছরে নির্বাচিত সরকার দেখা যেতে পারে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সরকার এলেও অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব কিনা তা বলা যাচ্ছে না। শনিবার রাজধানীতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত BIDS বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশ এখনো পিছিয়ে। টেকসই উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বাজার ভিত্তিক অর্থনীতির দিকে এগোতে হবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির শোচনীয় পরিস্থিতির জন্য দায়ী বেক্সিমকোর মতো বড় কোম্পানিগুলো। এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে।
এবার চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদিন 105 পরিবারের মাঝে হস্তান্তর করা হয় অনুদানের চেক। প্রত্যেক পরিবারকে দেওয়া হয় 5 লাখ টাকা করে। এ সময় খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। একেএম নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন সালমা জাহান। এই সন্তানের বাবা গেছে, এই সন্তানে বুঝে বাবার কি কষ্টটা। আমার স্বামী গেছে, আমি বুঝি আমার স্বামী আর বেদনা। এভাবে অঝরে কাঁদলেন জুলাই গণহত্যায় শহীদ হওয়া একজনের স্ত্রী। এখনো পরিবারে চলছে শোকের মাতম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া পরিবারের বুক ফাটা কান্না আর আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা অনুষ্ঠান। তাদের আহাজারি দেখে সমব্যথী হন অনেকেই। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম উপস্থিত হলে সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ। আমার ছেলে শহীদুল ইসলাম, সে 2টা গুলি খেয়ে পালিয়ে যাওয়ার পরে সে এক জায়গায় যায় পলানোর পরে ওইখান থেকেও তাকে ধইরাই না তাকে আরো 3টি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। তাদের সন্তান হয়ে ভাই হয়ে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিংবা আমাদের এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন আমাদের শহীদ পরিবারদের যারা সন্তান ছিলেন, আমাদের যারা ভাই ছিলেন, তারা তাদের পাশে যতটুকু থাকতেন আমরা আমাদের জায়গা থেকে ততটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। একে একে শহীদ পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। এই সময় বলেন, খুনিরা নতুন করে ফিরে আসার পায়তারা করছে। খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। হাজার হাজার খুন, হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয়। এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনা আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। এদিন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে 5 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এর আগে রংপুর, সিলেট, বরিশাল সহ বেশ কয়েকটি বিভাগের শহীদদের অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কূটনীতিকভাবে ভারত দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার বিকেলে নাটোরে বিএনপি আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। ভারতে কূটনীতিকভাবে দেউলিয়া ও বন্ধুহীন হয়ে পড়েছে উল্লেখ করে দুলু বলেন, ভারতের কারণে শেখ হাসিনা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বাংলাদেশে হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা চলছে। ভারতে শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চিনে না বলেও মন্তব্য করেন তিনি। আমি নাকি রফিককে ভালোবাসি। সবাইকে আমার প্রিয় নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী দেশে একটা অস্থিরতা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমি মনে করি ভারত কূটনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। ভারত নেপালের সাথে বন্ধুহীন হয়ে গেছে, শ্রীলঙ্কার সাথে বন্ধুহীন হয়ে গেছে, মালদ্বীপের সাথে বন্ধুহীন হয়ে গেছে। ভারতের সঙ্গে ভুটান নয়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের সঙ্গে নেই। কারণ ভারত শুধু শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চেনে না। দেশে খুলেছে অপরিশোধিত তেলের বাজার। রিফাইনারি না থাকলেও করা যাবে আমদানি। ঢাকা চেম্বার অফ কমার্স আয়োজিত জ্বালানির দাম এবং সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক সেমিনারে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। বলেন, স্বনির্ভরতা বাড়াতে আগামী 2 বছরে অনুসন্ধান করা হবে 150 গ্যাস ক্ষেত্র। কায়েস রাহাতের প্রতিবেদন। দেশের মোট জ্বালানি চাহিদার 62% পূরণ করা হচ্ছে আমদানি করে। ফলে মূল্য বেড়েছে কয়েক গুণ। ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে মাথাপিছু 3000 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তারপরও কমছে না গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য জ্বালানির দাম।
চেষ্টা করতে পারি। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তামিম বলছেন, দাম বৃদ্ধির প্রধান কারণ মুদ্রাস্ফীতি। আমদানির পরেও কমেনি জ্বালানি ঘাটতি। ভবিষ্যতে এই ঘাটতি আরও প্রকট হবে বলে শঙ্কা প্রকাশ করা হয় তার গবেষণায়। ঢাকা চেম্বার অফ কমার্সে আয়োজিত জ্বালানি দাম ও সরবরাহ স্থিতিশীলতা বিষয়ক সেমিনারের মূল প্রবন্ধে এসব কথা তুলে ধরা হয়। 30 সালে গিয়ে হয়তো আমাদের প্রায় 30,000 মেগাওয়াটের মতো ক্ষমতা থাকবে, কিন্তু আমাদের চাহিদা তখন আরো বেশি। সো আমদানিকৃত জ্বালানি যেহেতু 62% এবং টাকার ডিভ্যালুয়েশন হয়েছে, এটা হলো সবচেয়ে বড় ইম্প্যাক্ট এনেছে এই বিদ্যুৎ উৎপাদনের। যদিও দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশে পর্যাপ্ত গ্যাসের মজুদ আছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম। আমরা স্টিল মনে করি বাংলাদেশের এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আমাদের অ্যাকচুয়ালি এনার্জির জন্য বাইরের উপরে বা এরকম হাহাকার করার কোনোই অর্থ হয় না। এদিকে দেশের জ্বালানি খাতের চলমান পরিস্থিতির জন্য বিগত স্বৈরাচারী সরকারের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদেরও দায়ী করেন জ্বালানি উপদেষ্টা। ভবিষ্যৎ জ্বালানি সংকট কাটাতে আগামী 2 বছরে আরও 150 অনুসন্ধান গ্যাস কূপ খননের পাশাপাশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি উন্মুক্ত করার কথা জানান তিনি। রিফাইনারি থাকলে ভালো, রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন, মানে 5 লাখ 10 লাখ টন যদি সরবরাহ করে থাকেন, তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর 50টা এবং আগামী 2 বছরে আরো 100টা কূপ খনন করা। এ সময় প্রতিযোগিতামূলক ন্যায্য বাজারের আশ্বাসের পাশাপাশি সৌরশক্তি ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। সমাবেশের সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। ভারতের সঙ্গে নতজানি পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। শাহাদাত নিশাদের রিপোর্ট। রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই মিছিল সাবেক সেনা কর্মকর্তাদের। রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে আবারও রাওয়া কমপ্লেক্স মাঠে এসে শেষ হয়। মিছিলে নানা স্লোগানে মুখর করে তোলেন সদস্যরা। মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি বলেও মনে করেন বক্তারা। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। 71-এ দেশের স্বাধীনতা রক্ষার যে শপথ বাঙালিরা নিয়েছিল, সেই শপথ থেকে এখনো বাঙালিরা বিচ্যুত হয়নি বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। 17 কোটি বাঙালির রক্তের তেজ এখনো তারা বুঝে নাই। আমরা কি করতে পারি না করতে পারি। জুলাই আগস্টের মতো যে কোনো প্রয়োজনে দেশের জন্য রাজপথে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন সেনা সদস্যরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় একটি কার্টন ফ্যাক্টরি লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী সদস্যদের সোয়া 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা 6:30টার দিকে ইপিজেডের ভেতরের ইউনিটি অ্যাক্সেসরিজ নামের কারখানাটিতে আগুন লাগে। দাহ্য পদার্থ ও বিপুল পরিমাণ কাগজ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ইপিজেড এলাকায়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে নৌবাহিনীর একটি দলও অংশ নেয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এদিকে গাজীপুরের শ্রীপুরের মধ্যবাজারে আগুনে পুড়ল লেপ তোষকের দোকান। শনিবার সন্ধ্যা 6টার দিকে লেপ তোষকের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে তুলা রাখার ঘরে হঠাৎ ধোঁয়া দেখতে পাওয়া যায়। পরে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সমাজের নারীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করে একটি মানবিক সমাজ গড়তে কাজ করবে জামায়াত ইসলামী। দেশের সংস্কার ও রক্ষার কাজ নীতিবানদের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় জামায়াতের কাফরুল উত্তর থানার উদ্যোগে শীতার্থ দরিদ্রদের মাঝে শীত বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জামায়াত আমির বলেন, দরিদ্র মানুষের চিকিৎসা সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না, বরঞ্চ সমস্ত মানুষের মাইন্ডটাকে ভালো কাজমুখী করতে চাই আমরা। যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এই সমাজের সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে। আর যেই সমাজে সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক, এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয়, একটা জান্নাতি সমাজ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই রকমই একটা সমাজ গড়তে চায়। এমন একটা সমাজ গড়তে চায় যে কিছু ভাইদের হাত প্রতি বছর এইরকম শীতবস্ত্র গ্রহণ করবে, এটাও আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যায়। বৈদেশিক মুদ্রা আরও সাশ্রয়ে 2026 সালে এলডিসি উত্তরণের লক্ষ্যমাত্রা ঠিক রেখে খরচ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ওয়ালটন এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারকে স্বল্প সময়ের সরকার উল্লেখ করে উপদেষ্টা জানান, বর্তমান সরকারের উদ্দেশ্য হল ন্যায় প্রতিষ্ঠা করা, ছাত্র জনতার রক্তদানের উদ্দেশ্যে বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার ও দ্রুত নির্বাচন আয়োজন করা। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম আহমেদ, ওয়ালটনের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই শিল্প প্রদর্শনীতে প্রায় 350 কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছে ওয়ালটন। 5ই আগস্টের বিপ্লবের পরে যে সরকার আসছে, যে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, 30,000 লোক আহত হয়েছেন। তো আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এখানে এসেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। দেশে পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় তাই করবে অন্তর্বর্তী সরকার। সবুজের সমৃদ্ধি ফিরে পেতে সরকার বদ্ধপরিকর বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, পানির প্রবাহ বন্ধ করে রাস্তার উপর আলপনা এঁকে লাভ হবে না। পানির প্রবাহের ব্যবস্থা করতে না পারলে হাওর বাঁচানো সম্ভব হবে না। এবং আমি পরিবেশের সাথে নির্যাতনকে জুড়ি। আমার মনস্তাত্ত্বিক জায়গায় আমি যেই অর্থনীতি, যেই সমাজ ব্যবস্থাকে আমি ধারণ করে চলছি, সেখানেই কিন্তু আমার জলবায়ু, সেখানেই কিন্তু আমার নির্যাতন, সেখানেই কিন্তু আমার শিশুর বেড়ে না উঠতে পারার এবং অকালে ঝরে পড়ার কাহিনী। যে বিশাল একটা রাস্তা করে দেওয়া হয়েছে, ওর ফলে জানেন আপনারা কি পরিমাণ পরিবেশের তো ক্ষতি বটে, এমনকি মাছের যে চলাচলের রাস্তাটা আর নাই। তাহলে পানির প্রবাহ যদি বন্ধ করে দেওয়া হয়, সেটার উপর আপনি যতই আলপনা আঁকেন ওই রাস্তার উপর দিয়ে, ওটা কিন্তু মানুষের কোনো উপকার করবে না। আমরা সড়ক মন্ত্রণালয়ের সাথে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি যে ওই রাস্তাটায় পানি প্রবাহের রাস্তা করে দিতেই হবে। এটা ছাড়া ওই হাওর বাঁচানো সম্ভব না। আওয়ামী লীগের চরিত্র বিএনপিতে সংক্রমিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নীলা মাঠে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে একথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি করতে চাইলে হুজুরদেরকে ভাড়াটিয়া মনে করা যাবে না, ভ্রাতৃত্বের দৃষ্টিতে হাতে হাত মেলাতে হবে। পরে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেরিতে হলেও অন্তর্বর্তী সরকারের কানে পানি ঢুকেছে। নরসিংদীর মনোহরদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। শনিবার দুপুর এবং বিকেলে উপজেলার চালাকচর বাজারে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, চালাকচর বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন।
এ সময় তাদের বাধা দেয় সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেনের বকুলের নেতাকর্মীরা। এ সময় জয়নুল আবেদিনের গাড়ি সহ আরও অন্তত 3টি গাড়ি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তবে অভিযোগ নাকচ করে দিয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।